Without wasting much time, let's start with a new topic, that is cytoskeleton, cellular cytoskeleton. আমাকে ওকে যতক্ষণ স্ক্রিনটা আসছে একটু তোমরা বলো যে কোনো একজন, হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট সেলুলার সাইটোস্কেলিটন? সেলুলার সাইটোস্কেলিটন সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? এনি ওয়ান অফ ইউ? ইজ দ্য স্ক্রিন ভিজিবল? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এনি ওয়ান অফ ইউ, সাইটোস্কেলিটন, সেলুলার সাইটোস্কেলিটন সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? এনি ওয়ান অফ ইউ, জাস্ট লেট মি নো। স্যার বলবো? হ্যাঁ, অবশ্যই বলো। স্যার সাইটোস্কেলিটন হচ্ছে একটা প্রোটিনেসিয়াস নেটওয়ার্ক, কমপ্লেক্স নেটওয়ার্ক, যেটা আচ্ছা, প্রোটিন মানে প্রোটিন দিয়ে একটা ফিলামেন্ট গঠিত, যেটা নেটওয়ার্কের আকারে গোটা কোষ মানে সাইটোপ্লাজমে বিস্তৃত থাকে, যেটার কাজ হচ্ছে কোষকে একটা দৃঢ়তা দেওয়া এবং একটা আকার দান করা। আচ্ছা, দেখো, একদম ঠিক বলেছো যে আমরা বিভিন্ন সেলিউলার অর্গানেলস এর ব্যাপারে পড়েছি, কোষের অঙ্গাণুর ব্যাপারে পড়েছি। ধরো নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে একটা সেল, একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, তাহলে এগুলো কি কিভাবে রয়েছে, মানে এগুলো কি সাইটোপ্লাজমের উপর ভাসছে নাকি এগুলো হাওয়ায় ভাসছে, এগুলো কিভাবে রয়েছে, and also how this cell is attaining a particular shape, একটা নির্দিষ্ট আকার কিভাবে পাচ্ছে। মানে একটু আমরা যদি অ্যানালজি টানার চেষ্টা করি, ধরো আমাদের শরীরের মধ্যে একাধিক অর্গান আছে, আমাদের হার্ট আছে, আমাদের লাংস আছে, কিডনি আছে, লিভার আছে, কিন্তু আমাদের কোনো স্কেলিটন নেই, স্কেলেটাল যে বোনস গুলো সেগুলো নেই। তাহলে এই যে অর্গান গুলো, এগুলো এদের নির্দিষ্ট জায়গায় কিভাবে থাকবে? সিমিলারলি এটাই ভাবার বিষয় যে কোষের মধ্যে যদি কোনো একটা এই ধরনের সাইটোস্কেলিটন না থাকে, তাহলে নির্দিষ্ট জায়গায় এই যে অর্গানেলস গুলো আছে এগুলো কি করে থাকবে? দ্বিতীয় কথা হচ্ছে সেল একটা নির্দিষ্ট শেপ কিভাবে মেনটেন করবে? তৃতীয়ত, তাহলে তো সেল জিনিসটা পুরো কোলাপস করে যাবে। এই জন্য আমরা দেখতে পারি যে একটা প্রোটিনেশিয়াস নেটওয়ার্ক, ও খুব সুন্দর একটা কথা বললো, যে একটা প্রোটিনেশিয়াস নেটওয়ার্ক মানে ডিফারেন্ট ফাইব্রাস এবং ফিলামেন্টাস প্রোটিন দিয়ে তৈরি, ডিফারেন্ট ফাইব্রাস এবং ফিলামেন্টাস প্রোটিন দিয়ে তৈরি একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের ওপর এই অর্গানেলস গুলো কিন্তু বসানো রয়েছে। আই রিপিট, যে নেটওয়ার্কের ওপর এই অর্গানেলস গুলো কিন্তু বসানো রয়েছে। তো দিস ইজ কল্ড আওয়ার সাইটোস্কেলিটন। একটু আমরা এই ছবিতেও তোমরা যদি একটু মন দাও, দেখো এখানে ডিফারেন্ট অর্গানেলস আছে, ওকে, কিন্তু একটা নেটওয়ার্ক দেখা যাচ্ছে এইখানে, দেখো কার্সারটা যেখানে আছে মন দিয়ে, এবং তার তলায় এক ধরনের নেটওয়ার্ক দেখা যাচ্ছে ইউজুয়ালি। আরেকটু ডিটেলসে আমরা পরের ছবিতে যাব। সাইটোস্কেলিটন বা সাইটোস্কেলিটাল স্ট্রাকচারে তিন ধরনের এলিমেন্ট থাকে: মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটে ডিফারেন্ট কম্বিনেটোরিয়াল অ্যাকশনে কিন্তু আমাদের সাইটোস্কেলিটন তৈরি হয়, ওকে। একটু আমরা একটু ডিটেলসে যাই, তাহলে সাইটোস্কেলিটন কি? ঠিক আছে, a complex network of filaments and microtubules which form a structural framework, very very important term। তাহলে ফিলামেন্ট এবং ফাইব্রাস প্রোটিনস এবং মাইক্রোটিবিউলস ইত্যাদি মিলে, ঠিক আছে, একটা নেটওয়ার্ক তৈরি করছে, ফিলামেন্টস এন্ড মাইক্রোটিবিউলস। ফিলামেন্টস এর মধ্যে কি কি? মাইক্রোফিলামেন্টস এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ইন্টারমিডিয়েট কেন বলা হয়? কারণ এর যে ডাইমেনশনটা সেটা ইন্টারমিডিয়েট টু মাইক্রোটিবিউলস এন্ড মাইক্রোফিলামেন্টস। এনিওয়ে উইল কাম টু দ্যাট। তাহলে নেটওয়ার্ক অফ ফিলামেন্টস, ফিলামেন্টস কি কি? মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এন্ড মাইক্রোটিবিউলস, যেটা কিনা একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করছে। এইখানটায় এই ছবিটায় কিন্তু অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন আছে, ঠিক আছে। সেটাকে আমরা সাইটোস্কেলিটন বলছি, এই স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কটাকে, ঠিক আছে।
সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেল ডিভিশনে, কিন্তু এই সাইটোস্কেলিটনের মানে কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু এই সাইটোস্কেলিটনের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। ঠিক আছে, যে ক্রোমোজোমস যে সেগ্রিগেট হয় সেগ্রিগেট হয়ে দুটো ডটার সেলসে যাচ্ছে সেল ডিভিশনের সময়, ক্রোমোজোম সেগ্রিগেট হয়ে দুটো ডটার সেলসে যাচ্ছে, এবং আমরা জানি এই ক্রোমোজোম যখন মাইটোসিস কিংবা মিওসিসে দুটো অপোজিট পোলসে যাচ্ছে তার আগে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হচ্ছে। এই যে স্পিন্ডল ফাইবারের যে নেটওয়ার্কটা, যেটা কিনা আমরা বলতে পারি যে সিস্টার ক্রোম্যাটিডস কে দুটো পোলের দিকে নিয়ে চলে যাচ্ছে সেলে, এই যে স্পিন্ডল ফাইবারের যে নেটওয়ার্কটা যেটা আমরা বলতে পারি যে সিস্টার ক্রোম্যাটিডস কে দুটো পোলের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেলের মধ্যে, দ্যাট ইজ বেসিক্যালি মেড আপ অফ মাইক্রোটিবিউল। উইল টক অ্যাবাউট ইট। এবং অন্যান্য সাইটোস্কেলিটন এলিমেন্টেরও কিন্তু এতে রোল আছে। এই ছবিটায় দেখো খুব সুন্দরভাবে দেয়া, ইফ দ্যাট ক্যান বি রিমুভ, এই যে জিনিসগুলো, ঠিক আছে, এই যে লম্বা লম্বা দেশলাই কাঠির মতো দেখতে, এবং তার মাঝখানে এই যে সুতোগুলো, এইগুলো হচ্ছে গিয়ে দ্য সাইটোস্কেলেটন স্ট্রাকচার। এই লম্বা লম্বা দেশলাই কাঠির মতো দেখতে যেগুলো, সেগুলোকে আমরা বলি মাইক্রোটিবিউল। দাঁড়াও, ইয়েতে যাই, ছবি সুন্দর বোঝা যাচ্ছে না ছবিটা, ঠিক আছে, সেটাকে কারণ তাহলে আরেকটু তোমাদের সেটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে মাইক্রোটিবিউল। ঠিক আছে, এবং এই যে সুতোর মতো যে জিনিসগুলো মাঝে 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 রয়েছে, এই যে সুতোর মতো জিনিসগুলো, এগুলোকে আমরা বলে থাকছি গিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এই যে তিনটে কাঠি উইকেটের মধ্যে একসঙ্গে, এই পাটকাঠির মতো, যেটাকে আমরা বলছি একেবারে পাটকাঠির মতো, পুজোর পাটকাঠির মতো তিনটে একসঙ্গে জয়েন হয়েছে একেবারে সরু সরু, এগুলোকে আমরা বলে থাকি মাইক্রোফিলামেন্ট। তাহলে মাইক্রোফিলামেন্টস দে আর বেসিক্যালি মেড আপ অফ অ্যাক্টিন ফিলামেন্টস। আমরা জানি যে এই অ্যাক্টিনের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে ইন দা মাসল কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে সাইটোস্কেলিটন মানে হচ্ছে দ্য স্কেলিটন অ্যান্ড দ্য মাসল অফ দ্য সেল। ঠিক আছে, অ্যাক্টিন ফিলামেন্ট which forms the microfilaments, we know that this actin protein has got a very important role in muscle contraction. ঠিক আছে, তাহলে এই যে সাইটোস্কেলিটন ব্যাপারটা আমরা বলছি, এই সাইটোস্কেলিটনটা ইটস নট অনলি দ্য স্কেলিটন অফ দ্য সেল বাট ইটস অলসো দ্য মাসল অফ দ্য সেল। That means it not only provides a structural framework, but it is very important for movement within the cell. Okay, it is very important for movement within the cell or movement of the cell. ঠিক আছে, understood? Since these microfilaments are there, so it's very important not only for movement within the cell, but for the movement of the cell. Okay, structural framework, skeleton, movement বা locomotion এর সঙ্গে related, that's why muscle. So it's not only the skeleton but also the muscle of the cell. ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সুতোর মতো মোটাগুলো মাইক্রোটিবিউল, আর এরকম একদম সরু সরু অ্যাক্টিন ফিলামেন্ট সেগুলোকে আমরা মাইক্রোফিলামেন্ট বলে থাকি। তো এইখানে যদি আমরা একটা এরকম ইমেজ নিই কনফোকাল উইথ, আমরা স্টেন করি যদি আমাদের সাইটোস্কেলিটনটাকে ইউজিং ডিফারেন্ট ডাই, তারপরে আমরা হয় একটা কনফোকাল মাইক্রোস্কোপের ইমেজ নিতে পারি, বা অ্যাকর্ডিং টু ইফ উই স্টেন উইথ সাম ফ্লুরোসেন্স ডাই আমরা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের ইমেজ নিতে পারি। নিয়ে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেই জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম। হ্যাঁ, দিস ইজ দ্য কাইন্ড অফ দ্য স্ট্রাকচার উই উইল বি এবল টু সি। ঠিক আছে, যখন when we will stain it with some dye or with fluorescent dye and see it under a confocal or a fluorescent microscope. ঠিক আছে, সাইটোস্কেলেটন ইউজুয়ালি এই যে ফ্রেমওয়ার্কটা তিন ধরনের প্রোটিন ফিলামেন্টস দিয়ে বিল্ড। এটা আমি তোমাদের আগেই বললাম। একটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট কেন বলা হচ্ছে, কারণ এটার ডায়ামিটার হচ্ছে দুটোর মাঝামাঝি, এটার ডায়ামিটার হচ্ছে দুটোর মাঝামাঝি, তাই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর ডায়ামিটার হচ্ছে 10 ন্যানোমিটার। ওকে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর ডায়ামিটার হচ্ছে 10 ন্যানোমিটার। অ্যাক্টিন ফিলামেন্টস এর ডায়ামিটার হচ্ছে গিয়ে 7 ন্যানোমিটার। আর মাইক্রোটিবিউলস এর ডায়ামিটার হচ্ছে গিয়ে
25 ন্যানোমিটার। তাহলে ইন্টারমিডিয়েট এই কারণেই বলা হচ্ছে যে এরা মাইক্রোফিলামেন্টস বা অ্যাক্টিন ফিলামেন্টস এবং মাইক্রোটিবিউলস তাদের ডায়ামিটারের মাঝামাঝি হচ্ছে গিয়ে এর ডায়ামিটার। Okay, as we can see, and this is an important point to remember, যে অ্যাক্টিন ফিলামেন্টস এর ডায়ামিটার হচ্ছে অ্যারাউন্ড 7 ন্যানোমিটার, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর ডায়ামিটার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 10 ন্যানোমিটার, আর মাইক্রোটিবিউলস এর ডায়ামিটার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 25 ন্যানোমিটার। ওকে, so this cytoskeleton is built on a framework of 3 types of protein filaments that we have seen. এরপরে আচ্ছা, এই অবধি কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো তো, ইফ ইউ হ্যাভ এনি ডাউট। কারণ এটা তো একটু নতুন ধরনের, হয়তো তোমরা ক্লাস 12-এ যতটা মাইটোকন্ড্রিয়া পড়েছো ততটা এটা পড়োনি। কারোর কোনো ডাউট আছে? ওকে, সো if everything is clear we can proceed. হ্যাঁ, আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস নিয়ে আমরা প্রথমে দেখব। ডায়ামিটার বললাম অ্যারাউন্ড 10 ন্যানোমিটার। এদের টেনসাইল স্ট্রেংথ খুব বেশি, মানে এরা অসম্ভব শক্ত হয়, মানে তুমি যদি টানো এই জিনিসটা কিন্তু ছিঁড়বে না। ওকে, এদের টেনসাইল স্ট্রেংথ খুব, বলছিলাম না সুতোর মতো জিনিস পুরোটাকে ধরে রেখেছে, ফলে ইট উইল নট ব্রেক। টেনসাইল স্ট্রেংথটা অসম্ভব বেশি, এবং এটি কিন্তু ফাইব্রাস প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, ফাইব্রাস প্রোটিনস দিয়ে তৈরি। ইউজুয়ালি দুটো অ্যান্টি প্যারালাল প্রোটিন ডাইমার একে অপরের সাথে যুক্ত হয়, মানে দুটো মানে তো ডাইমারই, দুটো অ্যান্টি প্যারালাল প্রোটিন মোনোমার একে অপরের সাথে যুক্ত হয়ে ডাইমার তৈরি করে। Let me repeat this. This intermediate filaments, they are made up of fibrous proteins and two antiparallel protein dimers. They monomers, they join with each other to form the dimer. Okay, further these dimers again interact with each other to form the tetramer. এই একটা মনোমার, আর এই নীলটা হচ্ছে গিয়ে আরেকটা মনোমার। ভালো করে বোঝো, এই লালটা হচ্ছে একটা মনোমার, এই নীলটা হচ্ছে গিয়ে আরেকটা মনোমার। একটা একে কিন্তু অপরের অ্যান্টি প্যারালাল, এবং এরা একে অপরের সাথে যুক্ত হয়ে ডাইমার তৈরি করে। এই রকম দুটো ডাইমার যখন নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে, দেন দে ফর্ম আ টেট্রামার। সো দিস কাইন্ড অফ থিংস অ্যাকচুয়ালি, এটা আমরা এটা একেবারে মলিকিউলার লেভেলে চলে যাচ্ছে এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর ব্যাপারটা। we are not interested about it, but if you feel like reading you can read. Okay, এবারে এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস কিন্তু ডিফারেন্ট টাইপস এর হয়। আমরা যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার, আমরা এগুলোর মধ্যে ঢুকছি না, বাট ইন ফিউচার আমরা কিন্তু এগুলোর ব্যাপারে পড়বো। ঠিক আছে, এই যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস এর হয়। ওয়ান ইজ দ্য কেরাটিন ফিলামেন্টস, তারপর we have vimentin filaments, তারপর we have neurofilaments, and we have nuclear lamines. এই nuclear lamines এর ব্যাপারে কিন্তু we have already studied. Okay, so there are different types of intermediate filaments: the keratin filaments, vimentin filaments, neurofilaments, and nuclear lamines. Okay, এবং বিভিন্ন disorders এই intermediate filaments এ if there is any problem, that might lead to different kind of disorders like epidermolysis bullosa simplex, amyotrophic lateral sclerosis, এই দুটো তোমরা শোনোনি, EBS বা ALS, কিন্তু প্রোজেরিয়া, if you are a fan of movies, তোমরা যদি সিনেমা দেখে থাকো তাহলে প্রোজেরিয়া ব্যাপারটা তোমরা শুনে থাকতে পারবে। এবং যদি নাও জেনে থাকো, in the next class you will tell me যে কোন মুভি, a very very popular movie was based on this concept of progeria, পুরস্কার পেয়েছে সিনেমাটি, আমাকে বলবে। ঠিক আছে, সো ইটস আ ডিসঅর্ডার রিলেটেড টু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কেউ জানো কোন সিনেমাটা প্রোজেরিয়ার কনসেপ্টের উপর বেস? স্যার পা। ওকে, উইল সি। ও একটা উত্তর দিয়েছে, আমি এক্ষুনি হ্যাঁ বা না কিছুই বলছি না, বাট আদার পিপল মাস্ট অলসো কনফার্ম মি। ওকে, সো যাই হোক, একজন বলেছে কিছু একটা। সো লেটস গো টু মাইক্রোটিবিউলস। নাও মাইক্রোটিবিউলস এরা কিন্তু স্ট্রাকচারালি আরো বড়, অনেকটাই বড় হয়। ঠিক আছে, এবং এদের একটু অর্গানাইজেশনটাও কমপ্লেক্স হয়। ঠিক আছে, এরা কিন্তু সিলিন্ডার,
ঠিক আছে, হলো সিলিন্ডার মানে কি না মধ্যিখানটা ফাঁকা থাকে। ঠিক আছে, মধ্যিখানটা ফাঁকা থাকে। হ্যাঁ, মানে বাইরের ডায়ামিটারটা হচ্ছে গিয়ে 25 ন্যানোমিটার আর ভেতরের ডায়ামিটারটা হচ্ছে 17 ন্যানোমিটার। তার মানে ব্যাপারটা কি যে মধ্যিখানের যে জায়গাটা, সে মধ্যিখানের জায়গাটা কিন্তু এখানে ফাঁকা আছে। ওকে, এরা একটা শেপ দেয় সেলকে এবং সেলের একটা সাপোর্ট সিস্টেম হিসেবেও কিন্তু কাজ করে। এরা সেলকে একটা ইন্টারনাল শেপ দেয়। এই যে একটা কোষের একটা নির্দিষ্ট আকৃতি থাকে, সেটাকে যে ভেতর থেকে একটা স্ট্রাকচার নির্ধারণ করে, মানে ভেতর থেকে জিনিসটাকে সাপোর্ট দিয়ে রাখে সেলটাকে, যাতে সেলটা ওই আকৃতিটা মেনটেন করতে পারে, দ্যাট ইজ বেসিক্যালি ইজ গিভেন বাই দিস মাইক্রোটিবিউলস। হ্যাঁ, এবং সেল ডিভিশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। ঠিক আছে, বিশেষ করে ক্রোমোজোমাল সেগ্রিগেশন, ক্রোমোজোমের যে পৃথকীকরণ হয়, তাতে এই ধরনের মাইক্রোটিবিউলস এর কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্রোমোজোমাল সেগ্রিগেশন। ওই যে স্পিন্ডল ফাইবার ফর্মেশন, ঠিক আছে, ওই স্পিন্ডল ফাইবার ফর্মেশনে কিন্তু এর একটা খুব বড় ভূমিকা আছে। ঠিক আছে, এইখানে যদি আমরা দেখি একটি ফিলামেন্টকে যেটা বলা হয় সেটা গিয়ে হচ্ছে গিয়ে প্রোটোফিলামেন্ট। ওকে, আবার বলছি বাইরের ডায়ামিটারটা 25 ন্যানোমিটার, ভেতরেরটা 17, এবং এই বাইরে ভেতরের মধ্যে আছে গিয়ে হচ্ছে এই ধরনের কিছু প্রোটোফিলামেন্ট। দু ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়, প্রোটিনটা একই ধরনের, তার দুটো ভ্যারাইটি, ওয়ান ইজ অ্যালফা টিবিউলিন, ওয়ান ইজ বিটা টিবিউলিন। সো দ্য প্রোটিন ইটসেলফ ইজ টিবিউলিন, but it has got two varieties, one is the alpha tubulin, another is the beta tubulin. ঠিক আছে, একটু আমরা এটার একটু স্ট্রাকচারটা দেখব, দেখে আজকে আমরা আর খুব বেশি এগোবো না, আমরা ডাউটস ক্লিয়ার করব, কারণ একদিনে এর থেকে বেশি হলে তোমাদের ইয়ে হয়ে যাবে। এখানে একটা জিনিস আমরা বুঝি, সেটা হচ্ছে এই যে অ্যালফা আর বিটা টিবিউলিন, ঠিক আছে, এরা একে অপরের সাথে ডাইমার তৈরি করে। একটা অ্যালফা একটা বিটা মিলে ডাইমার তৈরি করলো। সো দিস ইজ দ্য টিবিউলিন প্রোটিন, একটা অ্যালফা এবং একটা বিটা মিলে ডাইমার তৈরি করলো। এইবারে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোটোফিলামেন্ট মানে একটা ফিলামেন্টের একটা প্লাস এন্ড আছে, একটা মাইনাস এন্ড আছে। ডাইমার গুলো যুক্ত হয় গিয়ে হচ্ছে প্লাস এন্ডে, তাহলে প্লাস এন্ডটা হচ্ছে গিয়ে অলওয়েজ দ্য গ্রোয়িং এন্ড। আবার বলছি, ডাইমার গুলো যুক্ত হয় গিয়ে হচ্ছে প্লাস এন্ডে। তোমাদের যদি এখনো কারোর ডাউট থাকে যে স্যার প্রোটোফিলামেন্ট জিনিসটা কি বুঝতে পারছি না, তাহলে এখানে দেখো, বাইরেটা 25, ভেতরটা 15, তাহলে বাইরে আর ভেতরের মধ্যে নিশ্চয়ই একটা কিছু আছে। ঠিক আছে, সেটা কি আছে? সেটা হচ্ছে এই রকম বিভিন্ন লেয়ার্স অফ প্রোটোফিলামেন্ট। এইটা হচ্ছে একটা প্রোটোফিলামেন্ট, দেখো সবসময় অনেকগুলো ডাইমার যুক্ত হয়ে তৈরি হচ্ছে, অ্যালফা বিটা অ্যালফা বিটা অ্যালফা বিটা, এইভাবে যুক্ত হয়ে তৈরি হচ্ছে। তাহলে অ্যালফা টিবিউলিন আর বিটা টিবিউলিন এরা মিলে একটা ডাইমার তৈরি করছে, সেই ডাইমারটা গিয়ে যুক্ত হচ্ছে অন দ্য প্লাস এন্ড অফ দ্য প্রোটোফিলামেন্ট। তাহলে প্রোটোফিলামেন্টের প্লাস এন্ডটা সবসময় গ্রো করে, আর মাইনাস এন্ড, দেখো আমাদের তো স্পিন্ডল ফাইবারস গুলো সারা জীবন ধরে রেখে দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, কারণ একবার স্পিন্ডল ফাইবার গুলো তৈরি হয়ে সেগুলো যেই সেন্ট্রোমিয়ার, ওকে, দুটো ক্রোমাটিড তো যুক্ত আছে সেন্ট্রোমিয়ারে, সেগুলো যেই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের থ্রু যুক্ত হচ্ছে, তারপর যেই ক্রোমোজোমস গুলোকে বা সিস্টার ক্রোমাটিডস গুলোকে যুক্ত হওয়ার পর সিস্টার ক্রোমাটিডস গুলোকে দুটো পোলের দিকে যেতে হচ্ছে, তো the sister chromatids has to migrate towards two poles। এই যে মুভমেন্টটা হচ্ছে টুয়ার্ডস টু পোলস, ওকে, তার জন্য কি হবে না এই যে টিবিউলস গুলো তৈরি হয়েছে এগুলোকে ডিগ্রেড হতে হবে। তাহলে প্লাস এন্ডে এসে এসে অ্যালফা বিটা টিবিউলিন যুক্ত হচ্ছে এবং মাইনাস এন্ড থেকে অ্যালফা বিটা টিবিউলিন খুলে বেরিয়ে যাচ্ছে, মানে টিবিউলিন ডাইমার অ্যালফা টিবিউলিন বিটা টিবিউলিন এগুলো মাইনাস এন্ডের থেকে খুলে বেরিয়ে যাচ্ছে, প্লাস এন্ডে যুক্ত হচ্ছে। যখন বড় জিনিসটা হওয়ার দরকার, স্পিন্ডল ফাইবারের বড় হওয়ার দরকার, তখন কি, তখন যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে। তারপরে এবার ক্রোমাটিডস গুলোকে কি করতে হচ্ছে, ক্রোমাটিডস গুলো চলে যাচ্ছে দুটো পোলে, তার মানে স্পিন্ডল ফাইবারস এর তখন ছোট হওয়া দরকার,
তখন খুলতে থাকবে খুলতে থাকবে খুলতে থাকবে। জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এক্স্যাক্ট এইরকমই হয় আমি বলছি না, জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তা এইরকম এই জিনিসটাকে এবার যদি তুমি একটু ট্রান্সভার্স ভাবে ভাবো, মানে আমরা যদি ওপর দিক থেকে দেখি, হ্যাঁ, তাহলে আমরা এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, বাট নট নেসেসারিলি অলওয়েজ একটা নির্দিষ্ট মাইক্রোটিবিউলই থাকে। দেয়ার কুড বি মোর দ্যান ওয়ান মাইক্রোটিবিউলস অ্যাসোসিয়েটেড, তখন এই ধরনের ডাবলেট স্ট্রাকচার তৈরি হয়। আর তিনটে মাইক্রোটিবিউল অ্যাসোসিয়েটেড থাকতে পারে, তখন ট্রিপলেট স্ট্রাকচার তৈরি হয়। এখানে একটা 9+2 রয়েছে, অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেইটা আমরা আজকে যাব না। আজকে জাস্ট আমাদের এইটুকু বোঝায় যে মাইক্রোটিবিউলের একটা প্লাস এন্ড আছে, যেখানে আলফা বিটা টিবিউলিন, আলফা টিবিউলিন, বিটা টিবিউলিন ডাইমার গুলো এসে যুক্ত হচ্ছে, এবং যে প্রোটোফিলামেন্টস গুলো which is the part of the microtubule, it is growing up। আর একটা মাইনাস এন্ড আছে, যেখান থেকে আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন খুলে বেরিয়ে চলে যাচ্ছে। সো ইটস দ্য ডিকেইং এন্ড, সো ইটস দ্য ডিকেইং এন্ড অফ দ্য মাইক্রোটিবিউল। ওকে, এন্ড তারপরে কি হচ্ছে না, এরকম একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে মাইনাস এন্ড, তাহলে এটা গ্রোয়িং এন্ড, এটা ডিকেইং এন্ড, এরকম অনেকগুলো প্রোটোফিলামেন্ট মিলে প্রিসাইসলি কটা সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্টস একটা মাইক্রোটিবিউল তৈরি করে। একাধিক মাইক্রোটিবিউল একটা যুক্ত থাকতে পারে একে অপরের সাথে, অ্যাকর্ডিংলি সেটাকে তোমার সিঙ্গলেট, ডাবলেট বা ট্রিপলেট স্ট্রাকচার কিন্তু বলা হয়। ওকে, সো টুডে উই এন্ড হিয়ার। এই অবধি যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। স্যার এগুলো নিয়ন্ত্রণ কি করে সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এগুলো মানে এই যে প্লাস এন্ড থেকে মানে বাড়ছে সময় কমছে, এটা নিয়ন্ত্রণ কি করে? হ্যাঁ, প্লাস এন্ড থেকে সব প্লাস এন্ডে সবসময় যুক্ত হবে, মাইনাস এন্ড থেকে কমবে। এবার ওর প্রশ্ন হচ্ছে যে আমাকে যখন একটা মাইক্রোটিবিউল বড় করতে হবে, সে আমাকে অ্যাটাচ করতে হলো টু দ্য কাইনেটোকোর অফ দ্য ক্রোমোসোম, তখন আমাকে বাড়াতে হবে। আবার দেখা যাচ্ছে যে যখন পোলের দিকে ছোট চলে যাচ্ছে ক্রোমাটিড গুলো, তখন আস্তে আস্তে স্পিন্ডলস গুলোকে ছোট হতে হবে। তো এই ব্যাপারটা কন্ট্রোল কে করছে? আজ থেকে 3 বছর আগে যদি এই প্রশ্নটা আমাকে কেউ করতো, আমি উত্তর দিতাম জানা নেই, বিজ্ঞানীদের জানা নেই, কিছু স্পেকিউলেশন মাত্র আছে, এক্সাক্ট আনসারটা জানা নেই। বাট এখন এটার এক্সাক্ট আনসার কিছু কিছু জানতে পারা গেছে, যে কি সিগন্যালিং পাথওয়ের দ্বারা এরা কন্ট্রোলড হয়। একটা প্রোটিওজোমাল কমপ্লেক্স আছে, সেই প্রোটিওজোমাল কমপ্লেক্স এবং ইউবিকুইটিনেশন কিভাবে এটাকে মিডিয়েট করে। সো উইথ টাইম আমি যখন এই সাইটোস্কেলিটনের রোল ইন সেল ডিভিশন পড়াবো তোমাদেরকে, সেটা তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। ওকে, বাট এটা কোয়েশ্চেনটা এই জন্য সিগনিফিকেন্ট যে আজ থেকে 3 বছর আগে সত্যি এটা জানা ছিল না, কিন্তু অফ লেট কিছু এক্সপেরিমেন্টসে বেরিয়েছে একটা প্রবাবল পাথওয়ে কিভাবে প্রোটিওজোমাল কমপ্লেক্স এবং ইউবিকুইটিনেশনের মাধ্যমে এটা কন্ট্রোল হয়। এনি আদার কোয়েশ্চেন? স্যার মানে এটা তো ওই মাইক্রোটিবিউলটা তো নিরেট হতে পারতো, কিন্তু নিরেট না কেন, ফাঁপা কেন? মানে ওর ভিতর কি কোনো কিছু মানে যাওয়ার জন্য কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর ভেতরে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে। এই যে ফাঁপা জায়গাটা তুমি যেটা বলছো নিরেট নয়, এর মধ্যেও আবার অনেক সময় দুটো প্রোটোফিলামেন্ট থাকে, যেটাকে আমরা 9+2 অ্যারেঞ্জমেন্ট বলি। আমি দেখি এই যে ছবিটা, এখানে একটা ছবি তুমি দেখতে পাচ্ছ, একটা মাইক্রোটিবিউল, এই যে গোলগুলো না, এইটা তো তোমার এই নটা, যেটা তোমার প্রোটোফিলামেন্ট, একটা দুটো এই প্রোটোফিলামেন্ট টিবিউলিন এ, টিবিউলিন বি, এই করে এই নটা প্রোটোফিলামেন্ট, কিন্তু মাঝখানের যে জায়গাটা আছে সেইখানেও কিন্তু আবার দুটো এই ধরনের সেন্ট্রাল মাইক্রোটিবিউল দেখা যায়। সো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি। এটা আমরা পড়বো, উই উইল স্টাডি অ্যাবাউট ইট, যে জায়গাটা ফাঁপা নয়, ওর মধ্যেও একটা জিনিস আছে। ওকে ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর কারুর কোনো কোয়েশ্চেন? আজকে এগুলো ক্রমশ আমরা পড়তে থাকবো, কোনো অসুবিধা নেই। আর কারুর কোনো কোয়েশ্চেন? It's good that you people are coming up with questions. আর কোনো কোয়েশ্চেন? ওকে,
সো আজকে যদি আর কোনো কোয়েশ্চেন না হয়, আমি যেটা বললাম যে ওই প্রোজেরিয়ার ওপর একটা খুব ফেমাস সিনেমা হয়েছে, হয়তো আমরা আজকে 14-15 জন যতজনই আছি তাদের মধ্যে প্রত্যেকে দেখেছি, কিন্তু সামহাউ তখন আমরা ব্যাপারটা জানতাম না যে সাইটোস্কেলিটন স্ট্রাকচারের ডিসরেগুলেশন বা মিসফরমেশনের জন্য এই জিনিসটা হয়। আজ আমরা জানতে পারলাম। সো ইটস আওয়ার ডিউটি টু নো যে কোন সিনেমাটা হয়েছিল, এবং কোন সিনেমাটা হয়েছিল সেটা যদি আমরা জানি তাহলে আমরা প্রোজেরিয়ার কি কি সিমটম হয় সেটাও জানতে পারবো, আর অ্যাকর্ডিংলি সাইটোস্কেলিটন স্ট্রাকচারের ডিরেগুলেশন হলে কি কি সমস্যা হওয়া সম্ভব, রাদার ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ডিরেগুলেশন হলে কি কি সমস্যা হওয়া সম্ভব বা তার কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস হয় সেগুলোর ব্যাপারেও আমরা কিন্তু জানতে পারবো। ওকে, সো টুডে, হ্যাঁ আমি জানি তোমাদের আজকে অনেকের অনেক প্রোগ্রাম আছে এবং অনেকে সকাল থেকে দোলটোল খেলে ক্লান্তও হয়ে গেছো। সো টুডে উই এন্ড হিয়ার, again we will meet on this Wednesday, আমি টাইম জানিয়ে দেবো তোমাদের। ওকে ওকে স্যার, ওকে স্যার। we'll end.